নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমি অনন্যা, অনন্যার ব্লগসের আরও একটি ঝাঁ চকচকে নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন, নিরাপদে আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজ দিনটি সোমবার, সকাল এখন 8টা মতো বাজে। আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আজ সকাল থেকেই ভীষণ ঠান্ডা পড়েছে। হ্যাঁ, ঠান্ডা পড়ারই কথা, ডিসেম্বর মাস চলে এলো বলে কথা, কিন্তু সেভাবে দেখতে গেলে এখনো পর্যন্ত আমরা শীত পোশাক বলতে কোনো সোয়েটার বের করিনি। এর পিছনে যে কারণটি রয়েছে সেটি হলো, ঠান্ডা পড়লেও রোদের তাপ কিন্তু বেশ ভালোই রয়েছে। কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকলে পিঠটা মনে হয় পুড়ে যাবে। সেই জন্যই সেভাবে দেখতে গেলে রাত আর একেবারে সকাল ছাড়া সেরকম ঠান্ডা লাগে না। সূর্য দেবতা উঠে পড়লেই সেই তাপ, আর নর্মাল ওয়েদার, নাতিশীতোষ্ণ বলতে পারেন। সেই জন্যই সোয়েটার এখনও বের করিনি, কারণ আমার এই শ্বাসকষ্টের যে প্রবলেমটি রয়েছে সেটি বাইরে থেকে ঠান্ডা লাগার কারণে যত না হয়, তার থেকে বেশি হয় গা ঘেমে যাওয়ার কারণে। সোয়েটার পরলে যদি আমার গরম লাগে, তখন মায়ের চোখ রাঙানিকে উপেক্ষা করে আমি আর সোয়েটারটা খুলে এমনি ঘুরতে পারবো না। আর সেইভাবে যদি আমি থাকি তাহলে অটোমেটিক্যালি আমার ঘাম হবে, তারপর শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। একজন শ্বাসকষ্টের রুগী যার আবার ডাস্ট অ্যালার্জি রয়েছে, তার মতো অভাগা এই পৃথিবীতে খুব কমই আছে। কি আর বলবো বলুন, এইভাবেই চলতে হচ্ছে। ক্লাস 8 থেকেই আমার এই অ্যাজমার প্রবলেমটা ভীষণ বাড়াবাড়ি হয়ে গেছে। যত দিন যাচ্ছে কমছে তো নাই, উল্টে বেড়ে যাচ্ছে। আর গত 3 বছর যাবৎ আমাদের আবার সিএমসি ভেলোরে যাওয়াও হয়নি। তাতে করে আবার যে ট্রিটমেন্টটা ভালোভাবে হবে, প্রপারলি হবে, সেটাও হলো না। কারণ মেডিসিন তো 1 বছর 1.5 বছর পর চেঞ্জ করতেই হয়, আমাদের তো সেটা হয়নি। সেই একই মেডিসিন হয়তো আর কাজ করছে না, হতেই পারে। যেমন আমাকে যে নর্মাল ইনহেলারটা দিয়েছিলেন ডক্টর, সেটা ইনহেল করলে কোনো ইমপ্রুভমেন্টই হয় না, মানে যেন নেওয়া না নেওয়া সমান। কি আর বলবো, যাই হোক, এখন তো ইমার্জেন্সির ওপরেই আছি। মাঝে মাঝে ভয় লাগে জানেন, হয়তো এরপর এমন একটা সময় আসবে যখন ইমার্জেন্সি ইনহেলারগুলো আমার আর কাজ করবে না। কিন্তু যেতে পারছি না একটাই কারণ, আমার বাবা। এতদিন আপনাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি, আমার বাবা ডিমেনশিয়ার পেশেন্ট। উনি কাউকে চিনতে পারেন না। প্রতিদিন যাকে দেখেন, প্রতিদিন যে কাজগুলো করেন রুটিন ওয়াইজ, সেই কাজগুলোই উনি প্রতিদিন করে চলেন। তার বাইরের কোনো কাজ বা কোনো মানুষকে চেনানোর ক্ষমতা ডক্টরেরই নেই, তো আমরা তো কিছুই করতে পারবো না সেভাবে দেখতে গেলে। তো বাবাকে ভেলোরে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় সমস্যা, যখন 2021-এ নিয়ে গিয়েছিলাম, বাবার এই প্রবলেমটা সবে শুরু হচ্ছিল। তখন বাবা প্রায়শই দেখতাম রাত্রেবেলা করে, যেহেতু আমরা এসি থিয়েটারে যেতাম, এসি থিয়েটারের দরজা খুলে ট্রেনের যে গেট, যেটা দিয়ে এন্ট্রি এক্সিট করা হয়, সেই গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। মাঝরাতে উঠে তাকিয়ে দেখতাম বাবার যে বার্থ সেটা ফাঁকা। তখন ছুটতে ছুটতে বাইরে গিয়ে দেখতাম টয়লেটের সামনে নয়, বাবা ওই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন। এই আতঙ্কে মা আর আমি পালা করে রাত জাগতাম। এইভাবেই পৌঁছেছিলাম ভেলোরে। ভেলোরে ডক্টরের সঙ্গে তো বাবা কোঅপারেট করলেনই না, উল্টে বাবাকে অ্যাডমিট রাখা হয়েছিল সেখানে। আমাদের বালুরঘাট হসপিটালে যেমন আয়ামাসি রয়েছেন, পেশেন্ট পার্টিকে হসপিটালের মধ্যে থাকতে হয় না, বাইরে থাকলেই হয়। কিন্তু বাইরের হসপিটালগুলোতে তো সেরকম নয়, পেশেন্ট পার্টিকে ভেতরেই থাকতে হয়, পেশেন্টের সাথে কোনো আয়ার ব্যবস্থা নেই সেখানে। তো সেখানে মাকে দিয়ে বাবা ভর্তি ছিলেন। বাবাকে অবজারভেশনে রাখা হয়েছিল। বাবা কোনো রকম কোনো টেস্ট করতে দিতে রাজি হননি। সামান্য ইসিজি, ব্রেন এমআরআই বাবা কিচ্ছু করতে দেননি। তাতে করেই 7 দিন অবজারভেশনে রাখার পরে ডক্টররা গেস করে বাবাকে মেডিসিন দিয়েছিলেন। আর কি বলবো বলুন, সেই মেডিসিন খেয়ে বাবা প্রথম দিকে ভালো থাকলেও এই বছরটা বলতে 2024 সাল পড়ে থেকেই একটু একটু করে যেন বাবার অবস্থাও ডিটোরিয়েট করছে। একটা কথাও শোনেন না, যেটা বলা হয় তার অপোজিট কাজটা করেন। বাড়িতে আগে লোক এলে বাবা চুপচাপ নিজের ঘরে চলে যেতেন, এখন বাড়িতে লোক এলে বাবা তাকে ডিরেক্টলি বলেন, বেরিয়ে চলে যাও আমার বাড়ি থেকে। যাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেন তার মুখটাও কেমন কালো হয়ে যায়। স্বাভাবিক, কারো বাড়িতে আপনি গেলেন, আপনাকে এরকম কথা শুনতে হচ্ছে। যদিও আমাদের বাড়িতে অপরিচিত লোক খুবই কম আসেন, আমাদের আত্মীয় স্বজনই আসেন, তারা জানেন আমার বাবা কীরকম।
কিন্তু তবুও কোথাও গিয়ে তো খারাপ লাগে, আমার তো ভীষণ খারাপ লাগে, কিন্তু বাবাকে বললেও কোনো লাভ হয় না, বাবা শোনে না। আবার দেখুন এই বছরটা এতটাই ডিটোরিয়েট করেছে, গত বছর পর্যন্ত বাবা রেগুলার বেসিসে স্নান করতেন, এই বছরটা যেদিন মনে হচ্ছে স্নান করছেন, যেদিন মনে হচ্ছে স্নান করব না সেদিন কোনোভাবেই তো আপনি করাতে পারবেন না। আর ভেলোর থেকে ডক্টররা বলেছিলেন কখনোই এ ধরনের পেশেন্টকে জোর করতে নেই। আর ওনারা এও বলেছিলেন যে বাবা যেহেতু এজ হয়েছে তাই বাবা ইমপ্রুভমেন্টের কোনো আশা নেই, যেরকম আছেন সেরকমই রাখা পসিবল যদি মেডিসিনটা কন্টিনিউ করা হয়, এর থেকে বাড়াবাড়ি কিছু হবে না, কিন্তু 1 বছর পরে যেতে বলেছিলেন। তার মানে 2022-এ আমাদের যাওয়া উচিত ছিল, কিন্তু বাবাকে নিয়ে যাওয়া পসিবল হয়নি, সেই জন্যই যাওয়া হয়ে ওঠেনি। এখন যখন আমার থাইরয়েডের প্রবলেমটা বেড়েছে, অ্যাজমার প্রবলেমটা বেড়েছে, মায়ের ব্যথার শরীরে ব্যথা, কোনো মেডিসিনেই কোনো ইমপ্রুভমেন্ট হয় না, বালুরঘাটে যে ডক্টর দেখিয়েছিলাম অর্থোপেডিক, তার মেডিসিন খেয়ে না আমার কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে না মায়ের। তো আর বাবার তো এই অবস্থা, আপনাদের তো বললামই। সব মিলিয়ে আমাদের সিএমসি ভেলোরে যাওয়াটা ভীষণ জরুরি হয়ে পড়েছে, কিন্তু যাব কিভাবে এইটাই তো বুঝতে পারছি না। আপনাদের কাছে কি এরকম কোনো আইডিয়া আছে? থাকলে কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন, কারণ ভীষণ অসহায় ফিল হয় এখন, জানেন। বাবা কিন্তু সম্পূর্ণ সুস্থ ছিলেন, 2020 সালে করোনা এলো, সেই সময়টাতে বাবা বাড়িতেই থাকলেন, বলতে বাবা মাস্ক পরতে চাইতেন না, তাই বাবাকে বলা হতো যে তুমি মাস্ক যখন পরবে না তুমি বাড়িতে থাকো, বাইরে যাওয়ার দরকার নেই। বাজার হাট, মেডিসিন আনা, সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিয়েছিলাম সেই সময়টাতে। বাবা বাড়িতে থেকে থেকে 2-3 মাসের মধ্যে একজন ডিমেনশিয়ার পেশেন্ট হয়ে গেলেন। তার আগে পর্যন্ত বাবা কিন্তু ভালোই ছিলেন। করোনা আমার বাড়ির, আমার পরিবারের কোনো সদস্যকে পুরোপুরি কেড়ে না নিয়ে গেলেও আমার বাবাকে এরকম অসুস্থ করে দিয়ে গেল। আর কি বলবো, এতদিন আপনাদেরকে এভাবে জানানোর সুযোগ হয়নি, তাই ভাবলাম আজকে জানিয়ে দিই। আমরা সত্যি মরে বেঁচে আছি যেন মনে হয় মাঝে মাঝে, জানেন। তাও আমি হাসি, আমি আনন্দ করতে ভালোবাসি, মাও নিজেকে আনন্দে রাখি। আর কি বলবো বলুন, বাড়িতে আমার এরকম একজন রুগী, আপনি খেয়াল করে দেখবেন, একজন শারীরিক দিক থেকে অসুস্থ রুগীর সঙ্গে আপনি পারবেন, কিন্তু একজন মানসিক দিক থেকে অসুস্থ রুগীর সঙ্গে পারাটা না ভীষণ কষ্টের, জানেন। শুধু যারা ফিল করে তারাই বুঝতে পারে। দেখুন আপনাদের সাথে এই বাবা সংক্রান্ত গল্প করতে করতে আমার কিন্তু আজকে সব কাজ প্রায় সারা হয়েই গেল। আজ যেহেতু সোমবার, তাই আজ তো ননভেজ খাওয়ার দিন ছিল, তাই আজ ননভেজ রান্নাই হয়েছে। আর যেহেতু শীতকাল চলেই এলো, তাই ভাত কিন্তু এখনই ট্রান্সফার হচ্ছে হটপটে, নয়তো রাতে এই ভাত আর খাওয়া যায় না, সেই জন্যই হটপটে ট্রান্সফার হয়ে গেল। তারপরেই বাইরে এসে দেখছি গোমাতা মনের সুখে ঘাস খাচ্ছে, তাই ভাবলাম গোমাতাকে দিয়েই দিই আজকের ফ্যান বা মার যাই বলুন। তারপরে স্নান সেরে এলাম, তারপর লাঞ্চ। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হলো না আজকের মেনুতে কী ছিল। আজকের মেনুতে ছিল ডিমের অমলেটের কষা কষা ঝোল, মসুর ডাল সিদ্ধ, আর তার সাথে ছিল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর গতকালের ডাল ছিল সেটিকে শুকিয়ে নিয়েছিলাম, মানে শুকনো ডাল, তার সঙ্গে কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচা সরষার তেল। তারপর একটু রেস্ট করলাম, তারপর বিকেল হতেই ছাদে এলাম। ছাদে এসে দেখলাম একটা জামা কাপড়ও শুকোয়নি, জানেন। এত বাজে ওয়েদার। এই না সকালের দিকে আমি প্রশংসা করছিলাম কি সুন্দর রোদ উঠেছে, ওই তো রোদ ওঠে ঠিকই, কিন্তু জামা কাপড় পুরোপুরি শুকোনোর ক্ষমতা সে রোদ রাখে না। আর কি বলা যাবে। আবার এদিকে দেখুন, যে রোদ জামা কাপড় শুকোনোর ক্ষমতা রাখে না, সে রোদ আবার গাছের গোড়ার মাটিকে শুকিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাই জামা কাপড়গুলো তুলে সিঁড়িঘরের দড়িতে মেলে দেওয়ার পরে গাছগুলোতেও এক এক করে জল দিয়ে নিলাম। আজ সকাল থেকেই মনটা এতটাই খারাপ হয়েছিল যে আমি সকাল থেকে হাতে বেলটা বাঁধিনি, নিজের উপর রাগ করে। আমি জানি দোষটা আমার নয়, দোষটা আমাদের ভাগ্যের। মা তো প্রায় বলে সকলের উপর দিয়েই গেছে, করোনাতে সবাই সাফার করেছে কম বেশি, কিন্তু দেখ না আমাদের ভাগ্যটা খারাপ ছিল, সেই জন্যই তোর বাবার আজ এই দশা। সত্যিই তাই, কি আর বলবো বলুন। তবুও আমরা আনন্দে থাকার চেষ্টা করি, নিজেকে আনন্দে রাখার চেষ্টা করি, এত প্রতিকূল পরিস্থিতিতেও ভালো থাকার চেষ্টা করি। আর আপনারা একটু সাপোর্ট করলে আর একটু ভালো থাকতে পারি। আমার চ্যানেলটা বড় হলে, আপনাদের সাথে কমেন্টে গল্পগুজব করতে পারলে আমারও একটু ভালো লাগে। আজকে সব কথা বলেই দিলাম আপনাদের। তারপর যথারীতি নিচে এলাম, তারপর সন্ধে প্রদীপ দেখানোর পালা।
মায়ের যেহেতু ঠান্ডাতে ব্যথাটা আরও বেড়েছে, তাই এখন প্রতিদিনই প্রায় সন্ধে প্রদীপটা আমি দেখাই। হ্যাঁ, দুপুরের পুজোটা মাই করে। যেহেতু আমাদের ঠাকুরঘরটা ল্যান্ডিংটা বাড়িয়ে করা হয়েছিল, তাই 11টা সিঁড়ি পেরোতে হয়, তাই এই কাজটা আমিই করি। তারপর যথারীতি সান্ধ্যকালীন চা বানিয়ে ফেললাম। তাহলে আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। বাই বাই।